আচ্ছা, এই জয়েন্ট পেইন নাকি পুরুষদের থেকে মহিলাদের বেশি হয়, ঠিক কি? একদমই ঠিক। আমরা দেখেছি, আমরা ছোটবেলায় ডাক্তারি পড়তে গিয়েও করেছি 3:1 রেশিওতে মাতাজিদের এবং প্রভুজিদের, মানে 3 জন মাতাজি মহিলার হলে একজন একজন পুরুষের। পুরুষের। এখন প্র্যাকটিসে দেখতে পাচ্ছি এটা আরো রেশিও আরও বেড়ে যাচ্ছে। তো কেন হচ্ছে, কেন মহিলাদের কেন এটা বেশি হচ্ছে জয়েন্ট পেইন আদি, বা শীতকালে কেন বাড়ছে? ইউরিক অ্যাসিড বা এইগুলো কেন, এই সমস্ত ইউরিয়ার সমস্যা কেন হচ্ছে? কোন কোন জিনিস খেলে এগুলো বাড়বে, কোনটা খেলে এটা বাড়বে এবং এটা অ্যাভয়েড করতে হবে, কি কি প্রতিকার আগে থেকে আমরা প্রতিষেধ করতে পারি এই জয়েন্ট পেইন, ইউরিক অ্যাসিড, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হচ্ছে আজকের এই ভিডিওতে। ডক্টর কৃষ্ণেন্দু সিনহা রয় প্রভু আমাদেরকে জানাচ্ছেন। সকলে শুনুন, দেখুন, সবার কাছে পৌঁছে দিন, শেয়ার করুন এই আলোচনাটি। হরে কৃষ্ণা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, মঙ্গলে আছেন, কুশলে আছেন। তো আপনারা যেন আরও ভালো থাকেন সেজন্য আমরা নিয়মিতভাবে আয়ুর্বেদের বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করে থাকছি আমাদের এই পরতত্ত্ব চ্যানেলে। আমাদের সাথে আছেন ডক্টর কৃষ্ণেন্দু সিনহা রয়, যিনি এই ব্রহ্মমধ্বীয় বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে দীক্ষিত। শ্রীপাদ কৃষ্ণভূষণ প্রভু ওনার দীক্ষিত নাম, কিন্তু ওনার পদবী নাম ডক্টর কৃষ্ণেন্দু সিনহা রয়, আয়ুর্বেদাচার্য, BAMS। উনি দীর্ঘ কয়েক দশক ধরে, 2 দশক ধরে নাকি 25 বছর, 2.5 দশক ধরে উনি এই আয়ুর্বেদ চিকিৎসা সাথে জড়িত আছে, চিকিৎসা সেবায় জড়িত আছেন। অনেক লোককে, অনেক ভক্তদের উনি চিকিৎসা করছেন নিয়মিতভাবে। এবং মায়াপুর ধামে প্রতি শনিবারে তিনি আসছেন, পরিষেবা দিচ্ছেন বিনামূল্যে ভক্তদের। আমরা এর আগে একটা আলোচনা করেছিলাম পাইলস নিয়ে, সেটা আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই এটাকে অনেক শেয়ার করেছেন, অনেকেই কল করছে, আমাকেও কল করে সবাই বারবার জিজ্ঞেস করছে। আমি ওখানে ভিডিওতে বলে দিয়েছি যে আমি ডাক্তারবাবুর নাম্বার দিচ্ছি, আপনারা ওনাকে ফোন করুন, ওনাকে মেসেজ করুন। আপনারা আমাকে ফোন করে বলছেন পাইলস হয়েছে, আমি কি করব, আমার এই সমস্যা, পেইনলেস পাইলস, ডাক্তারবাবুকে ফোন করুন, উনি বলবেন আপনাদের। ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার সাথে দেখা করতে পারেন। আমরা নাম লেখানোর আগে কি ওনার কাছ থেকে, পদ্মনিমাই প্রভুর কাছে কিছু টিপস নিয়ে তারপরে আমরা জেনে তারপরে নাম লেখাবো। আপনি অনেক আয়ুর্বেদিক ভিডিও করেছেন যেগুলো মানুষ কিন্তু পছন্দ করেছে। হ্যাঁ, তো সবাই মনে করছে আমি ডাক্তার হয়ে না, আমি ডাক্তার নই, আমিও হাতুড়ে এখানে একটু পড়ছি, নিজের জন্য পড়ছি। আমি সহজ কথা জ্ঞান লাভ করার চেষ্টা করছি, কোথায় কি আছে, তারপর শেয়ার করার চেষ্টা করছি সবার সাথে। যাই হোক, উনি হচ্ছেন ডাক্তার, পুরোপুরি পরিপক্ক ডাক্তার। উনি আপনাদের সাথে একদম প্রফেশনাল যে ব্যাপারটা বলবেন, যে কি কার কি, মানে একদম পুরোপুরি পরিপক্ক রূপে আপনাদের বলতে পারবেন, চিকিৎসা দিতে পারবেন। ওনার দিয়ে নিন। তো আমরা আগে পাইলস নিয়ে আলোচনা করেছিলাম, সেটা অনেকেই প্রশংসা করেছেন আলোচনা, এবং অনেকেই দেখেছে, অনেক রুগী আসছেন, অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে আসছেন প্রভুর কাছে ডাক্তার দেখাতে মায়াপুর ধামে। তো আজকে এরকম আরেকটা আমরা এই শীতকালে জয়েন্ট পেইন হচ্ছে, সবার বাড়ছে শীতকালে, তো সেই সম্বন্ধে আলোচনা করব। তো আপনাকে সুস্বাগতম প্রভু। তো আমরা যেটা আমাদের দর্শক বন্ধুদের কথা দিয়েছিলাম, যে আমরা শীতকালের, যেহেতু এখন শীত ভালো বেশ জাঁকিয়ে শীত পড়েছে, বা আরও শীত হয়তো বাড়বে, যে সমস্যাগুলো নিয়ে মানুষ এই সময় ভুগছে, তাদের সেই সমস্যাগুলোর সমাধান অন্তত ঘরোয়া, তারা যাতে আমাদের কাছে আসার আগে কিছু জেনে তারা নিজেরাও কিছু করে অন্তত ভালো থাকতে পারেন, সেটা আমরা চেষ্টা করব। তো সেই কারণে অর্শের পর যদি শীতকালের যে রোগটার কথা মানে আমরা প্রতিনিয়ত মনে পড়ে, কারণ প্রতিদিন আমরা পেশেন্ট পাই, সেটা হচ্ছে ব্যথা, জয়েন্ট পেইন, বিভিন্ন সন্ধিগুলোতে ব্যথা, বিভিন্ন কারণে। তার উপর আজকে আমরা যে আর্থ্রাইটিক যে পেনগুলো হয়, বিভিন্ন রকমের যে আর্থ্রাইটিস, সেই জয়েন্ট প্রবলেমগুলো, সেইগুলো একটু বিস্তারিতভাবে, যেভাবে আমরা পাইলসের বিভিন্ন সিমটম বলেছিলাম, এবং পেশেন্টরা তাতে এমনও দেখা গেছে যে তারা ওই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শোনার ফলে তারা কিন্তু এসে অলরেডি বলছে যে আমার পেনলেস ব্লিডিং হচ্ছে, ব্লিডিং পাইলস, হেমারয়েডস আপনি বলেছিলেন, এরকম। তাতে আমাদের সুবিধা হচ্ছে, পেশেন্টরা জানছে, এবং সেই তার প্রতিকারগুলো ঘরযোগে যেগুলো করতে হয় তারা কিন্তু করছে। আজকে যেটা এই যে এটা একটা ব্যাপার, আমি এখানে কথা, আমাদের ভিডিও একটু লম্বা হয়ে যায়, ঠিক আছে, আলোচনা যারা শুনতে আগ্রহী শুনবেন,
এই যেটা বললেন, আপনি ডাক্তারবাবুর চেম্বারে যাবেন, এখানে অনেক লম্বা রুগীরা লাইন দিয়ে বসে আছেন, হ্যাঁ আপনি আসুন, কী সমস্যা, আচ্ছা আপনাকে বলে দিলে আপনার এই হয়েছে, ঔষধ খান, ব্যাস চলে যান। কিন্তু এই আলোচনার মাধ্যমে পডকাস্টটা আমরা কেন করছি, কারণ এই যে পুরো পাইলস নিয়ে বিস্তারিত আলোচনা, বিভিন্ন ধরনের পাইলস, এইরকম পাইলস, ওরকম বিভিন্ন ধরনের কিছু আপনারা শুনলেন, যেটা উনি বললেন রুগীরা গিয়ে, আপনারাই গিয়ে অনেকে বলছেন যে আমার এই পেইনলেস পাইলস হয়েছে, আমার এই ব্লিডিং হয়েছে, মানে এখন আপনারা এই ধরনের জ্ঞান পাচ্ছেন, জানতে পারছেন যে কোনটা কী ধরনের, যেটা আপনি চেম্বারে গেলে জানতে পারবেন না। তো সেজন্য আপনারা শেয়ার করছেন খুব ভালো, যাদের যে পাইলস হয়েছে বা আপনার থাকলে আপনি তো শেয়ার করুন, বা আপনার পরিচিত কারো কাছে শেয়ার করুন, বা এই যে যেটা আছে আজকে আলোচনা হয়েছে জয়েন্ট পেইন, আপনার পরিচিত যাদের জয়েন্ট পেইন হয় তাদের কাছে পাঠিয়ে দিন, তাদেরকে দেখতে বলুন আলোচনাগুলি। যেটা আমরা সব থেকে ভালো লেগেছে আর কি, পেশেন্টরা আসছে অনেক কিছু জেনে, এবং অনেকেই মানে সমস্যার কথা বলছে, তারপরে যে না আমরা ফোনে বলে দিচ্ছি যে এত দূর থেকে আসবেন, নামখানা, কাকদ্বীপ, হ্যাঁ মানে কোথায়, মানে ভোর 4টেয় বেরোচ্ছে, সে এসে দুপুরবেলা আমার কাছে ঢুকছে। তো তাদেরকে আমরা বলছি যে ভিডিওটা আরেকবার দেখুন। আসছেন যারা, বারবার আসা সম্ভব না এত দূর থেকে, তাদেরকে আমরা বলছি, অত কথা বলাও সম্ভব না, বাইরে পেশেন্ট ওয়েট করছে, পেশেন্ট দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, কজনকে তখন আমরা বলছি এই 40 মিনিটের ভিডিওটা আরেকবার দেখুন, নিজে খাতা কলম নিয়ে বসুন, দিয়ে যে ডুজ যে ডোন্টসগুলো আমরা বলেছি সেগুলো ভালো করে ফলো করুন, দেখবেন অর্ধেক সমস্যা হয়ে যাবে। সেইভাবেই আমরা জয়েন্ট পেনের টপিকটাকেও, মানুষ ভুগছে, মানুষ কষ্ট পাচ্ছে, প্রচণ্ড কষ্ট পাচ্ছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে পেন কিলার, স্টেরয়েডস খেয়ে খেয়ে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তার একটা প্রতিকার খুব সহজভাবে, মানে সহজ প্রতিকার, সবাই জানেও হয়তো, কিন্তু আমরা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারছি না, তার ফলে আমরা মানে কষ্ট পাচ্ছি, ব্যথা পাচ্ছি। এই জায়গাটায় আমরা আজকে দর্শক বন্ধুদের পাশে থাকবো এবং তাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারা এই মানে এই জিনিসগুলো ফলো করুন। তো আমরা যদি জয়েন্ট পেনের আলোচনায় প্রবেশ করি, তাহলে প্রথমে আমাদের জানতে হবে আয়ুর্বেদের শাস্ত্রে এটাকে বাতব ব্যাধি বলেছে, আমরা ইংরেজি ইয়েতে আর্থ্রাইটিস বলছে। আমরা ওই রকম বাতব ব্যাধি আগে আমরা লক্ষণ বা বিভিন্ন থিওরিটিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম। মানুষ তার থেকেও বেশি উপকৃত হচ্ছে দৈনন্দিন সমস্যাগুলো, সিমটমগুলো কী হচ্ছে সেইগুলো জানার জন্য তারা, এবং সেই সিমটমে কী কী প্রতিকার আমরা ব্যবস্থা ঘরেও করতে পারি। তো প্রথমেই আমরা অস্টিও আর্থ্রাইটিস বা যেটা সন্ধিবাত, যেটা মাতাজিদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে আফটার মেনোপজ আসছে, আমরা ডাইরেক্ট এখন ইয়েতে ঢুকে যাচ্ছি আলোচনা ইয়েতে। আফটার 40-45 মায়েদের যে হরমোনাল যে চেঞ্জেসগুলো আসে, যেটা ধরুন 12-13-15 বছর বয়স থেকে তাদের যে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, তারপরে সেটা 40-45 বছর পর্যন্ত চলে। যখন সেই ইস্ট্রোজেন প্রজেস্টেরনের লেভেলটা কমতে থাকে, যখন তারা মেনোপজের দিকে এগোয়, তখন থেকেই কিন্তু শুরু হয় এই জয়েন্টে ব্যথা। অস্টিওপোরোসিস বলে একটা শব্দ সবাই শুনে থাকবেন, তাতে হাড়ে ফুটো ফুটো ইয়ে হয়ে যায়, ক্যালসিয়াম ডেনসিটি কমতে থাকে। কেন মায়েদের ক্ষেত্রে বেশি হয়? আমরা পড়েছি, মানে পড়ার বইতে আমরা যখন ডাক্তারি পড়েছি, 3:1 রেশিওতে মাতাজিরা বা ইয়েরা, মানে পুরুষ এবং মহিলাদের 3 জন মহিলার 1 জন হয়তো পুরুষ আক্রান্ত হয়। এখন আমরা প্র্যাকটিসে দেখছি আরও বেশি, সেটা বেশি হচ্ছে আরও। তাহলে মায়েরা কেন এই বিষয়টা কষ্ট বেশি পাচ্ছে, এই জয়েন্ট পেনটা তাদের, এই অস্টিওআর্থ্রাইটিস যে ইয়েটা, সেটা অন্তত 60 বছরের পর হওয়া উচিত। 35 থেকে আমরা দেখতে পাচ্ছি এখন মানুষ আক্রান্ত হচ্ছে, বেশিরভাগ মায়েরা। তার কারণ আছে, মায়েরা নিজেদের শরীরের কোনো যত্ন নিচ্ছেন না, তারা দুধ বা দুধজাত যে জিনিসগুলো বা ক্যালসিয়াম রেডি পাওয়া যায় যে জিনিসগুলো, সেইগুলো তারা গ্রহণ করছে না। খেজুর, এগুলো আমরা বলছি যে আপনারা খান, কারণ একবার যখন হরমোনের ইয়েটা কমতে থাকবে পেরিমেনোপজাল এজে, 40-এর পর থেকেই, তখন কিন্তু হঠাৎ করে শুরু করলে আপনার ইয়ে হবে না। কম বয়স থেকে মায়েদের উচিত যে এই দুধ জাতীয় জিনিস, যাতে আমরা ক্যালসিয়াম নিয়ে পাবো, ঠিক আছে? কারণ ভক্তরা তো আমরা মাছ এগুলো খাই না, অনেকে ছোটো মাছ, চারা মাছ এসব ইয়ে করা আমরা সাজেস্টও করি না। আমাদের কাছে দুধ সব থেকে বড় অস্ত্র, হ্যাঁ, দুধের থেকে দই, তারপরে খেজুর, প্রচুর ক্যালসিয়াম আমরা এতে পাই। নিয়মিতভাবে যদি মায়েরা 4 থেকে 6টা দানা খেজুর প্রতিদিন সকালে একটু গরম দুধ 1 কাপ দিয়ে খান, রেগুলার খেতে হবে, রেগুলার, এ তো আর মাঝে মাঝে না যে হঠাৎ মনে হলো একটু দুধ খেলাম না। ক্যালসিয়াম ট্যাবলেট 1-2 মাস খেয়ে নিলাম,
হ্যাঁ, কতটা অ্যাবজর্ব হলো, কতটা আমাদের সেখানে অস্টিওপোরোসিসের সেই ফুটোগুলো মেকআপ হলো, ক্যালসিয়াম ডেনসিটি বাড়লো, আমরা কেউ দেখতে পাচ্ছি না। কিন্তু নিয়মিতভাবে যদি আমরা এই জিনিসগুলো খাই তাহলে কিন্তু দেখা যাবে মজবুত হবে আমাদের হাড়। হ্যাঁ? এবং মায়েদেরকে নিয়েই আমরা এই এই ইয়েতে বেশি আলোচনা করব, কারণ কষ্ট তারা বেশি পাচ্ছে। আফটার মেনোপজ বা অনেকের কিছু গাইনোকোলজিক্যাল অপারেশন হচ্ছে, ইউটেরাস বাদ যাচ্ছে বা ইয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে একদম হরমোনাল লেভেলটা জিরোতে চলে যাচ্ছে। তার ফলে তখন সেই কৃত্রিম হরমোন নিয়ে তারা ওই ঘাটতিটা পূরণ করতে যাচ্ছে সিনথেটিক হরমোন খেয়ে। এবার সিনথেটিক হরমোন ট্যাবলেটের প্রচুর সাইড এফেক্ট, গা বমি ভাব, বিভিন্ন সমস্যা ইয়ে হচ্ছে, যেগুলোর ফলে ওনারা কন্টিনিউ করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলছি যে আপনারা কম বয়স থেকে, অন্তত 25-30 বছর বয়স থেকেই আপনারা দুধ নিয়মিত খান। ওনারা দুধই খান না, দুধ খান, খেজুর খান। হ্যাঁ, দুধ খাবেন, খেজুর খাবেন নিয়মিত, দুটো জিনিস। হ্যাঁ। তারপরে দ্বিতীয় যে প্রবলেমটা দেখা দুধের মধ্যে খেজুর দিয়ে খেতে পারেন নাকি? খেতে পারে, এটা একটু দুধের মধ্যে একটু খেজুর হলুদ ফলে দিয়ে দিলেন, হ্যাঁ, হ্যাঁ, আরো ভালো। খেজুর আপনারা এমনিও খেতে পারেন, দুধের মধ্যে দিয়েও খেতে পারেন, উষ্ণ গরম দুধের সাথে। নেক্সট যেটা বলবো, মায়েদের ক্ষেত্রেই আমরা পুরুষদের ব্যাপারটা পরে আসছি, কারণ মায়েরা বেশি অ্যাফেক্টেড হচ্ছে এই রোগের দ্বারা। যে আফটার সার্জিক্যাল কিছু প্রসিডিওর আছে, গাইনোকোলজিক্যাল সার্জারি, যেগুলো হিস্টেরেক্টমি অপারেশন হয়, ইউটেরাস বাদ যায়, তার ফলে মায়েদের শরীর ভারী হতে থাকে। এবার যখনই ওজন বাড়তে থাকছে, তাহলে সেই পুরো বডি ওয়েটটা ক্যারি করছে আমাদের হিপ জয়েন্ট এবং দুটো হাঁটু, নি জয়েন্ট। ঠিক আছে, তাহলে যখনই ধরুন হাইট অনুযায়ী কোনো পেশেন্টের হয়তো ওজন হওয়া উচিত 60 কিলো, সেই মা দেখা যাবে 75-80 কিলো ওজন নিয়ে আমাদের চেম্বারে আসছে। ঠিক আছে, এই যে এক্সট্রা 15-20 কিলো ওজন ক্যারি করতে হচ্ছে, তার ফলে এই হিপ জয়েন্ট এবং হাঁটুর উপর সেই এক্সট্রা লোডটা পড়ছে। ঠিক আছে, এই ওজন নিয়ে আমরা সিঁড়ি ওপর নিচ করছি, দৌড়োদৌড়ি করছি, মায়েদের কাজের শেষ নেই বাড়িতে। তো এর ফলে বাজার যাচ্ছি, দোকান যাচ্ছি, ভারী ভারী ব্যাগ নিয়ে আসছি, হাঁটতে হাঁটতে হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, যেটা একটা ডিজেনারেটিভ প্রসেস, ক্ষয়জনিত একটা রোগ এই অস্টিওআর্থ্রাইটিস বা সন্ধিবাত। তাহলে এই ক্ষয়টাকে রোধ করার জন্য একদিকে যেমন আমরা বললাম ন্যাচারাল কিছু সাপ্লিমেন্ট, তেমনি বললাম আপনারা ওজনটাকে কন্ট্রোলে রাখুন, ওজন বাড়তে দেবেন না। ওজন বাড়লেই এই জয়েন্ট পেন আপনাদের সমস্যা বাড়তে থাকবে। কোনো ওষুধ খেয়ে, পেন কিলার খেয়ে এসছেন দীর্ঘদিন ধরে, স্টেরয়েড খেয়েছেন, স্টেরয়েডে আজকেই আমরা পেয়েছি স্টেরয়েড খেয়ে, মানে দুঃখের বিষয়, আয়ুর্বেদ প্রোপ্রাইটারি আয়ুর্বেদ মেডিসিন বলেও বাজারে এখন অনেক জাল মেডিসিনে ভরে যাচ্ছে। আমি জানি না তারা কি করে, নকল ঔষধ। কারণ সিমটম বলে দিচ্ছে। পেশেন্টের দুটো মেন সিমটম আমরা দেখছি, আমি নাম বলবো না, নাম বলে দেওয়া উচিত, কারণ মানুষ সাবধান হওয়া উচিত। রিউমা কিউ, কোনো না কোনো ব্র্যান্ডেড কোম্পানি, না কোনো ব্যাচ নাম্বার প্রপার কোনো নেই, সেই ওষুধ খেয়ে ম্যাজিকের মতো বলছে পেশেন্ট ব্যথা কমে যাচ্ছে আমাদের। এটা তো কোনো আয়ুর্বেদ না, বলছে লেখা আছে ডাক্তারবাবু প্রোপ্রাইটারি আয়ুর্বেদিক মেডিসিন, নো সাইড এফেক্ট, বড় বড় করে লেখা আছে। কম্পোজিশন যেগুলো লেখা আছে সেগুলো আতস কাঁচ দিয়ে দেখতে হবে, দেখা যাচ্ছে না আসল জিনিস যেটা বড় করে দেওয়া উচিত, আর নো সাইড এফেক্ট এড়িয়ে দিই। আমি বললাম আপনার ওষুধ খাওয়ার পরে কি ব্যথা? বলছে হ্যাঁ, তুরন্ত কমে যাচ্ছে। আমি বললাম আপনার ওজন 79 কিলো, আপনি লাস্ট কতদিন ধরে এটা খাচ্ছেন? বলছে 6 মাস ধরে খাচ্ছি। এই 6 মাসে আপনি ওয়েট গেন? বলছে হ্যাঁ, ফুলে যাচ্ছি। পুরো স্টেরয়েডের লক্ষণ। 50 পয়সা দাম হয়তো সেই স্টেরয়েডগুলো করে কীভাবে দেওয়া হচ্ছে আমি জানি না, ক্যাপসুলের মধ্যে পুরে। আমাদের ট্রেনে অনেক পাওয়া যায়, আমাদের লোকাল ট্রেনে এইগুলো যত রোগ আছে সব ঔষধ ওখানে পাওয়া যায়, 10 টাকা আর 15 টাকা আর 20 টাকা, সস্তার জিনিস। আর সস্তায় যা হয়, সস্তার 3 অবস্থা আমরা শুনেছি। তো এই জিনিসগুলো আজকে আয়ুর্বেদের যে একটা রেপুটেশন, এটাকে নষ্ট করছে। আমরা পেশেন্টদের অনুরোধ করব, খোলা বাজার থেকে উইদাউট প্রেসক্রিপশন কোনো ওষুধ আপনারা জয়েন্ট পেনের জন্য, শ্বাসকষ্টের জন্য, এই প্রবলেমগুলো এমনই, স্টেরয়েড খেলে মনে হবে একদম উইদিন ফিউ মিনিটস আমাদের ব্যথা কমে যাচ্ছে, মানে শ্বাসকষ্ট কমে যাচ্ছে, আমরা রিলিফ পাচ্ছি। সাবধান। তো ওই ক্যাপসুলের মোড়কের ভেতরে কি আছে আমরা জানছি না, ওপরের ওই লেখার দিকে নজর পড়ছে, তার দিকে আকৃষ্ট হয়ে আমরা ওই ওষুধের পেছনে ছুটছি। শাস্ত্রীয় আয়ুর্বেদ ওষুধ আছে, আমরা আপনাদের কথা দেবো না কখনোই যে আপনারা এই ধরনের অসম্ভব ব্যথা নিয়ে আসবেন, আমরা এমন কিছু ওষুধ দিয়ে দেবো রাতারাতি ব্যথা কমিয়ে দেবো, এটা নয়।
আমরা জোর দিই ওজন কমানোর উপর, এবং 99% বা তার বেশি 100-র মধ্যে 100 পেশেন্টই আমরা দেখছি যাদের ব্যথা নিয়ে এসছে তাদের এক্সেসিভ ওয়েট, ওবেসিটি প্রবলেম আছে, এবং এটা খুব ইন্টার রিলেটেড, পারস্পরিক সম্পর্ক আছে। ওয়েট গেন, যার ওবেসিটি আছে তিনি বাতের ব্যথায় কষ্ট পাবেনি, আর্থ্রাইটিস পেন তার থাকবেই, এবং তার সেই এক্সট্রা ওয়েটটা 15-20 কিলো 25 কিলো ওজন বয়ে বেড়াতে হচ্ছে সবসময় হাঁটা চলার করার সময়। তার ফলে ক্ষয় আরও বাড়ছে। এক তো পোস্ট মেনোপজাল এজ গ্রুপের জন্য তার হরমোনাল এফেক্ট চলে যাওয়ার পর এই ক্যালসিয়াম ডেন্সিটি কমতে থাকছে, অস্টিওপোরোসিস হচ্ছে। 2, বয়সজনিত কারণে এই মেশিনটা চলছে জন্মের পর থেকে, তার যখন 55-60 বছর বয়স হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে সেই হাড়গুলো দুর্বল হচ্ছে এবং তাতে ক্যালসিয়াম ডেন্সিটি কমছে। তার উপর যদি এক্সট্রা ওয়েট, আমাদের বডি ওয়েট আমাদের ক্যারি করে বেড়াতে হয়, তাহলে সেই ক্ষয়ে যাওয়া হাড়গুলোর উপর আরও চাপ পড়ছে, ব্যথা যন্ত্রণা বাড়ছে। সেই কিন্তু ঘুরে ফিরে খাদ্যাভ্যাসের ওপরই আমাদের আসতে হচ্ছে। মানুষ এত তেল মশলা, এত রিচ খাবার, মাংসাহার যারা করেন তাদের তো কথাই নেই, করছে। যারা নিরামিষ খাচ্ছেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ফিস্ট প্রসাদ যেন ভক্তদের মধ্যে একটা লেগেই রয়েছে। আর ফিস্ট প্রসাদ মানেই অতিরিক্ত তেল, অতিরিক্ত মশলাদার খাবার, এইগুলো কিন্তু সব আমাদের ওজন বাড়াচ্ছে। তো সাত্বিক আহারে ময়দা, ভাজা, লুচি, পরোটা, এইসব ছাড়া পাস্তা, পকোড়া, বিভিন্ন রকম পকোড়া, বিরিয়ানি, এঁচোড় বিরিয়ানি এখন চলে এসছে, যে না ওনারা ওইসব খাচ্ছেন, আমরা এঁচোড় বিরিয়ানি খাবো। তো একই মশলা একই কি করছে, সেই অতিরিক্ত ঘি, অতিরিক্ত তেল মশলা আমাদের ওজন বাড়াচ্ছে। সবটা আমরা অ্যাবসর্ব করতে পারছি না, ফ্যাট জমে যাচ্ছে, ওজন আমাদের কন্ট্রোলে থাকছে না। আমরা কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে আহারের কথা, দ্বিকাল আহার, এই যে রেগুলার ইন্টারমিটেন্ট ফাস্টিং, সূর্যাস্তের আগে মানে রাতের ডিনার সেরে নেওয়া, এর ফলে পরবর্তী দিন, পরের দিন সকালবেলা 8টা-9টা ব্রেকফাস্টের আগে যে একটা ফাস্টিং থাকছে, এটা কিন্তু ওজন কমাতে খুব সাহায্য করছে। আমরা পেশেন্টদের ক্ষেত্রে দেখেছি যারা নিয়মগুলো ফলো করছেন আয়ুর্বেদের, তারা কিন্তু প্রত্যেক মাসে 3 কিলো 4 কিলো করে ওজন কমাচ্ছেন, এবং এটা একটা গ্র্যাজুয়ালি তারা কমাতে পারছেন। যখনই দেখছি 2 মাসে পেশেন্টের 4-5-6 কিলো 2-3 মাসে কমে যাচ্ছে, পেশেন্ট অটোমেটিক এসে বলছে যে আমাদের হালকা লাগছে শরীর এবং জয়েন্ট পেন অনেক কম। কিন্তু এই দিকটা আমরা স্বাভাবিক ব্যাপার, শরীর মানে যত হালকা, যদি বিল্ডিংয়ের ফাউন্ডেশন দুর্বল হয়, বিল্ডিংটা বড় হয়, বিল্ডিং পড়ে যাবে। একটা লোড নেওয়ার ক্যাপাসিটি আছে, সেই আমাদেরও এইটা একটা যদি স্ট্রাকচার ধরি, এই স্ট্রাকচারটারও একটা ওয়েট নেওয়ার ক্ষমতা, মানে একটা লিমিটেশন আছে। সেই লিমিটেশনের বাইরে যদি আমরা অধিক যত্ন এবং অতিরিক্ত তেল মশলা খেয়ে সেটাকে বেশ নাদুস নুদুস একটা চেহারায় দাঁড় করাই, দেখতে হয়তো খুব সুন্দর লাগবে, কিন্তু জয়েন্টের ব্যথা ঠেকাতে পারা যাবে না। ঠিক আছে, তো আমরা প্রথম নিয়ে দেবো যে দয়া করে হাড়ের যত্ন নিতে গেলে কিছু সাপ্লিমেন্ট, ন্যাচারাল সাপ্লিমেন্ট, কত বাজারের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আমরা খেয়ে চলবো, তার থেকে ন্যাচারাল কিছু সাপ্লিমেন্ট নিন। দুধ হচ্ছে সুষম আহার, ব্যালেন্স ডায়েট, খেজুর, ঠিক আছে, এইগুলো করে খান, ভালো করে খান। আর ফল আহার করুন, ভিটামিনেরও দরকার আছে, পুষ্টিকর খাবার খাচ্ছেন না, দেখা যাচ্ছে এমনি ফাস্টফুড, জাঙ্ক ফুড এগুলো খেয়ে শরীর ফুলে যাচ্ছে। একজন ওই দিন আমি দেখছিলাম, কে শেয়ার করছিল, বলছে এটা হচ্ছে কলিযুগ, মানুষ ফল না খেয়ে সিঙ্গারা সমস্যা খাবে, ফল খাবে না, সিঙ্গারা খাবে, সিঙ্গারা খেয়ে খেয়ে রোগ হবে, হাসপাতালে পড়ে থাকবে, তখন আত্মীয় স্বজনরা আসবেন দেখতে, তখন ফল নিয়ে আসবেন, তো আত্মীয়রা ফল নিয়ে সে তখন বসে তখন সেই রোগী বসে বসে ফল খাবেন, আর আত্মীয়রা রোগীকে দেখে হাসপাতালের বাইরে গিয়ে সিঙ্গারা খাবে, যাতে করে কদিন পরে তারাও মানে হসপিটালে ভর্তি হয়, তাদের মানে গেস্ট এসে তাদের ফল দিয়ে যাবে। তো এটা একটা সাইকেল। তা আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা সুস্থ থাকতে গেলে খুব যে বিরাট কিছু এখন টেস্ট ওরিয়েন্টেড, গেলেই হাজার হাজার টাকার ইনভেস্টিগেশন হয়ে যাচ্ছে, ভিটামিন D3টা কমে গেছে, ভিটামিন B12 কমে গেছে, ইঞ্জেকশন নিচ্ছি, কত কিছু কর্মকাণ্ড চলছে। আমরা তাদের এগেনস্টে বা তাদের হয়েও কিছু বলতে চাইছি না, আমরা বলছি স্টিক টু দ্য বেসিক জিনিসগুলো ফলো করুন, সুস্থ জীবনযাপন করুন। এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কথা, যে খাবার দাবার, আবারও এক কথা আমাদের সেই সময় শুভক শাহী মহারাজ বলে থাকেন যে বেশি খাবি তো কম খা, কম খাবি তো বেশি খা, বেশি খাবি তো কম খা। যদি আপনি বেশি দিন খেতে চান তাহলে কম খান,
পরিমিত খান। আর যদি আপনি কম দিন খেয়ে যান, না অল্প কদিন খেয়ে দিয়ে মরে যাব, তাহলে বেশি বেশি খান, অল্প কদিনে হরি বল। তো এই যে জীবের স্বাদটাকে আমরা এতটা প্রাধান্য দিতে শিখে গেছি, দুর্ভাগ্যজনক এটা। তার ফলে হচ্ছে কি, যে কষ্টগুলো, যে সমস্যাগুলো আমাদের মানে দৈনন্দিন ভুগতে হচ্ছে, রোজ ভুগতে হচ্ছে, সেইগুলোর প্রতিকার হিসেবে আমরা কিছু ক্যাপসুল ট্যাবলেটকে আঁকড়ে ধরে বাঁচে থাকছি। আগে আমরা এখনও মুদিখানা দোকান যাই লম্বা ফর্দ নিয়ে, এখন দোকানে আমরা ওষুধের দোকানে ফার্মেসিতেগুলো দেখছি তারা মান্থলি মাসকাবারি কিছু বাজার করতে যাচ্ছে, লম্বা লিস্ট নিয়ে চলে আসছে। ওষুধের দোকানে খাতা হয়ে গেছে এখন, খাতায় লিখে রাখো, তারপরে সবার একটা আলাদা পার্সোনাল ঔষধের বাক্স, মেডিসিন বক্স। তো এই নিয়ে আমরা বেঁচে থাকবো, তাও আমরা নিয়ম মানবো না। এই জায়গাটায় আমাদের দর্শক বন্ধু যারা সিনসিয়ার, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট, এবং আমরা সেই রেসপন্স পাচ্ছি মানে মানুষ উৎসাহ দেখাচ্ছেন যে এই রকম ভিডিও আমাদের দরকার। সাধারণ কথা সবাই জানি, কিন্তু আমরা মানতে পারছি না, তার জন্য আমাদের ভোগান্তি বাড়ছে। এটা গেল ছোটবেলা থেকে অভ্যেস করা, যাতে করে, কারণ আমরা বলেছি আয়ুর্বেদ জোর দিচ্ছে স্বাস্থ্যস্য স্বাস্থ্য রক্ষণম, বারবার প্রায় প্রতিটা ভিডিওতে আমরা বলি সুস্থ ব্যক্তির স্বাস্থ্য কিভাবে রক্ষা করা যায়। সে যখন আতুর বা রোগী হয়ে যাচ্ছে তখন তো তার চিকিৎসা প্রয়োজন, কিন্তু চিকিৎসার আসার আগে আমরা অনেক জিনিস এড়িয়ে থাকতে পারি। কম বয়স থেকে যদি একজন মা, যিনি 10, 12, 15, 13, 14 বছর বয়স থেকে যখন তার মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হচ্ছে, তখন থেকে পুষ্টিকর খাবার দরকার। এখন আমরা বলছি যে ফল খেলে অম্বল হয়ে যাচ্ছে, দুধ খেলে গ্যাস হয়ে যাচ্ছে, আমরা কোনোদিন শুনিনি এরকম। কিন্তু বিরিয়ানি খেলে, আমি তখন জিজ্ঞেস করি বিরিয়ানি খেলে আপনার কোনো, না ওটাতে ঠিক আছে, ওটা ঠিক আছে, তার মানে ওইটা ছাড়া আমি বাঁচতে পারবো না। পকোড়া খেলে আপনার মানে অম্বল হয় না, ফল খেলেই অম্বল হয়ে যায়। হ্যাঁ, ওই যে বললেন পকোড়া খেয়ে রোগ বাঁধিয়েছে, তারপরে ফল আনছে বাড়ির লোক রোগীকে দেখার জন্য। কিন্তু বাড়ির লোক গিয়ে আবার পকোড়াই খাচ্ছে। যখন সুস্থ ছিলাম তখন যদি রোজ একটা করে আপেল খাই, তাহলে এই সুস্থতাটাকে আমরা বজায় রাখতে পারি, রোগগ্রস্ত হতে হয় না। নিশ্চয়ই স্বাদ বদলের দরকার আছে, পকোড়া 7 দিনে খান, 10 দিনে খান, একটা ভাজা থাকবেই পাতে, না হলে খাওয়ার ইয়ে হবে না। এই জায়গাটা আমরা হিট করব। যারা সিনসিয়ার পেশেন্ট আমরা দেখছি, না হলে পেশেন্ট প্রতি মাসে 3-4 কিলো করে ওজন কমাচ্ছে। একটা হচ্ছে খাদ্যাভ্যাস, কখন খাওয়া উচিত সেই ইয়েটা মেনটেন করতে হবে, আর কী খাওয়া উচিত। আমরা ভগবদ্গীতার ইয়ে নিয়েও আলোচনা করেছিলাম, সাত্বিক, রাজসিক, তামসিক আহারের কথা। তো রাজসিক তামসিক আহারকে আমাদের সরিয়ে দিতেই হবে, সাত্বিক আহারে আসতে হবে। বলা হয় খাবারকে ঔষধ হিসেবে খান বা ঔষধের মতো খান, না হলে ঔষধকে খাবারের মতো খেতে হবে। তাই হচ্ছে তো, খাবার আগে 2-4টে ওষুধ, খাবার পরে 3-4টে ওষুধ, সারাদিন ওষুধই ওষুধ, বাক্স করে রেডি রাখতে হচ্ছে, টাইম লিখে লিখে রাখতে হচ্ছে। এতে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ফুলে ফেঁপে উঠছে, আমাদের তাদের আশ্রয় নিতে হচ্ছে। মানুষ কথা না শুনলে আমরা কোথায় কী করবো? আমি ওই দিন দেখলাম ইয়েতে, ওই স্টেশনারি দোকানে গেছিলাম, কোথায় বলে, তো ওখানে দেখছিলাম একটা ওইরকম বাক্স, বলে এটা কি আবার, বলছে বাচ্চাদের পেন্সিল কম্পাসের মতো। দেখি এখানে এরকম লম্বা দেওয়া আছে ঔষধ, 7 days, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, মর্নিং খুব করে, মর্নিং, লাঞ্চ, ডিনার, বিফোর আফটার, এরকম করে খুব করে এর মধ্যে ওষুধ ঢুকিয়ে রাখবেন। বাহ, সারাদিন সারা সপ্তাহের প্যাকেজ করে দেখছেন আর খাচ্ছেন, তাহলে ওই ওষুধ খেয়েই বেঁচে আছি আমরা। এই জায়গাটাতে ইয়ে করতে হবে। আর দ্বিতীয় যে ব্যাপারটা, আমরা, এটা গেল প্রিভেনশন, প্রথম থেকে মায়েদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রেও, আপনারা সাধারণ খাবারে অভ্যস্ত হন, ফল রোজ একটা করে খান, রেগুলার দুধ খান, রেগুলার খেজুর খান বা ড্রাই ফ্রুটস খান, সেগুলো সুস্থ থাকেন। এখানে একটা আর্গুমেন্ট প্রভু, যে প্রভু আজকাল তো ফলেও ভেজাল। দেখুন, তার মধ্যেও আমাদের খেতে হবে। দেখুন, সবই ভেজাল, কিন্তু এখনও আমরা পাচ্ছি, গাছ পাকা পেঁপে এখনও পাচ্ছি। একটু খোঁজ করতে হবে। খুব রং একদম ভেতরটা লাল টকটকে, দেখি বোঝা যাচ্ছে তাতে কী মেশানো আছে, ঠিক আছে, কী দিয়ে সেটাকে বাড়ানো হয়েছে। তো একটু চোখ কান খোলা রাখতে হবে। কিন্তু ভালো জিনিসও আছে, একটু হয়তো দূরে যেতে হবে বা একটু খুঁজতে হবে। একবার খোঁজ পেলে আমরা কিন্তু এখনও গাছ পাকা ইয়ে আমাদের জায়গাতে পাচ্ছি, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে সেগুলোতে কার্বাইড বা ইয়ে দিয়ে পাকানো হয়নি। না, সেটাই আমি বলে থাকি। তা আমাকে বলছিল সব কিছুই তো ভেজাল, ফলেও ভেজাল। বলে হ্যাঁ, সবই তো ভেজাল। তো ভেজালের মধ্যে থেকে তুলনামূলকভাবে এটা একটা ভালো জিনিস। অবশ্যই পেস্টিসাইড। তো আপনি ওই পকোড়া ভেজালের মধ্যেও ভেজাল, হ্যাঁ, আর এটা হচ্ছে ভেজালের মধ্যে একটু ভালো। আমাদেরকে সবই ভেজাল বলে কি আমরা আরো বেশি ক্ষতিকর সেগুলোকে বেছে নেবো? আরো বেশি ক্ষতিকর সেগুলোকে কেন বাঁচবো, যেগুলো কম্পারেটিভলি কম মরবো একদম ভালো করে, ভালো বেশি বেশি ক্ষতিকর জিনিসগুলো খেয়ে তাড়াতাড়ি চলে যাবে, সেটা না। আরেকটা জিনিস যেটা পুরুষ এবং নারী, মানে মাতাজিদের, প্রভুজিদের প্রত্যেকের জন্যই
সেটা হচ্ছে বয়সজনিত কারণে ডিজেনারেশন আসবে, ক্ষয় আসবে, এটাকে মেনে নিতে হবে। ফোন আসে, পেশেন্টরা এসে আমাদের দেখাতে এসে জিজ্ঞেস করে কতদিন লাগবে সারতে। একটা মেশিন পুরনো হচ্ছে, তার কলকবজাগুলো পুরনো হচ্ছে, তাতে জং ধরছে, তাতে আমরা যাচ্ছি রিপেয়ারিং ইয়েতে বা সার্ভিসিং হচ্ছে। সার্ভিসিং করার পর সেই সার্ভিস সেন্টার থেকে বলা হচ্ছে এবার পাল্টে নিন। কিন্তু আমরা এই দেহটাকে তো পাল্টে নিতে পারবো না, কিন্তু হাঁটুটা পাল্টে নেওয়া যায়। এখন সেটা হয়ে গেছে কিন্তু একটা বড় প্যাকেজ। আমি জানি না কারোর গায়ে লাগতে পারে, কিন্তু এটা একটা বেশ প্রচলিত হয়ে গেছে। বিগত 10-15 বছর ধরে আমরা দেখছি যে হাঁটুর সমস্যা নিয়ে পেশেন্ট গেলেই এক শ্রেণীর ইয়েদের থেকে তাদের কাছ থেকে তাদের পেশেন্টদের বলা হচ্ছে যে হাঁটুটা পাল্টে নিন। তো আমরা তার সপক্ষে বিপক্ষে কোনো আলোচনা যাব না, কিন্তু আমরা এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি। আমাদের যে নিজেদের যে যন্ত্রগুলো আছে, সে দাঁতই বলুন আর হাঁটুই বলুন, নিজস্ব জিনিস তো শেষ বয়স পর্যন্ত কিন্তু আমাদের সাথ দিচ্ছে সেগুলো, ঠিক আছে? শেষ বয়স পর্যন্ত আমাদের সেগুলো সাথ দিচ্ছে। হাঁটু যত খারাপ অবস্থাই হোক, হাড়ের কন্ডিশন যতই, ক্যালসিয়াম ডেন্সিটি কমে যাক, একটু যদি আমরা প্রিকশন নিতে পারি, কম বয়স থেকে হয়তো নিতে পারিনি, কিন্তু বেশি বয়সে 55, 60, 65 বছরে যখন বুঝতে পারছি আর এগুলো চলছে না, বা মানে তখন পাল্টানোর দিকে না গিয়ে তখন ওষুধের ব্যাপার। আতুরস্য বিকারও প্রসন্ন মঞ্চ। সুস্থ ব্যক্তি স্বাস্থ্য রক্ষা করার জন্য করলে শেষ বয়স পর্যন্ত সুস্থভাবে সমস্ত কার্য ক্ষমতা তার থাকবে, নিজের মানে হাড়ের জড়িয়ে সে করতে পারবে। যেগুলো ঘাটতি থেকে গেছে কম বয়সে, তার ফলে যে ক্ষয়গুলো অতিরিক্ত মাত্রায় এসেছে, ব্যথা যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না, সেক্ষেত্রে একটা যেমন বললাম ওজন কমানোর দিকে করুন, তার সঙ্গে কিছু মেডিসিন, যেগুলো কোনো কৃত্রিম সিনথেটিক নয়, কিন্তু আমাদের বিভিন্ন রকমের গুগল প্রিপারেশন আছে, গাছের রেজিন পার্ট থেকে তৈরি হয়, সেগুলো কিন্তু যথেষ্ট জয়েন্ট মোবিলিটিটাকে বাড়াতে এবং ক্ষমতাটাকে বাড়াতে সাহায্য করে। বিভিন্ন রকমের ওষুধ আছে, মহাযোগরাজ গুগল, বাতারি গুগল, সিংহনাথ গুগল। হ্যাঁ, এগুলো আমরা ওষুধের নামে ডাইরেক্ট গেলে আমাদের দর্শক বন্ধুরা বুঝতে পারবেন না, কিন্তু তাহলেও এগুলো কিন্তু লং টার্ম ইউজের অনেক ভালো কাজ করছে। এছাড়া ন্যাচারাল ক্যালসিয়াম, যেগুলোর অ্যাবজর্পশন অনেক বেশি সিনথেটিক ক্যালসিয়ামের থেকে, সেইগুলো আমরা পেশেন্টদের প্রেসক্রাইব করি। এই ধরনের ওষুধ খেয়ে দেখা যাচ্ছে একটা পেশেন্ট উইদাউট স্টেরয়েড, উইদাউট পেন কিলার, তারা এবং তার সঙ্গে কিছু বাতনাশক, বায়ুনাশক, যে এটা তো আমাদের ত্রিদোষের মধ্যে বায়ু যখন বেড়ে যাচ্ছে শরীরে বিভিন্ন জয়েন্টে, তখন আমরা ব্যথা অনুভব করি। তো বাতনাশক কিছু তেল আছে, যেই তেলগুলোর নিয়মিত ব্যবহারে এবং একটু গরম সেঁক দিয়ে আমরা আমাদের হাঁটু কোমরকে কিন্তু অনেক অংশে ব্যথা যন্ত্রণা থেকে কমিয়ে মুক্ত অবস্থায় রাখতে পারছি। এবং ওই জিনিসগুলোর ব্যবহারে যে ওষুধগুলো আমরা নাম বললাম, দীর্ঘদিন পেশেন্ট 80-85 ধরুন হয়তো আমাদের কাছে আজ থেকে 15 বছর আগে চিকিৎসা আরম্ভ করেছেন, তখন তার বয়স 60-65, এখন তিনি 75-80 বছর বয়স। উনি কিন্তু টুকটুক করে বাজারও যাচ্ছেন, ঘরের কাজকর্মও করছেন, যে একদম শয্যাশায়ী হয়ে গেছেন তা নয়। আর যারা আয়ুর্বেদিক মোড়কে ভেজাল ওষুধে অভ্যস্ত হচ্ছেন, খাচ্ছি আর কমে যাচ্ছে, তাদের ইয়েটাও আমরা দেখছি, পেশেন্ট কিন্তু শয্যাশায়ী হয়ে যাচ্ছে, এত ওজন বেড়ে যাচ্ছে ডিউ টু স্টেরয়েড, হ্যাঁ, যে তারপরে কিন্তু সে নড়াচড়া করার ক্ষমতা থাকছে না। আমরা সেইটুকু আজকে আপনার চ্যানেলের মাধ্যমে পেশেন্টদের অ্যাসিওর করতে পারি যে আপনারা অন্তত যদি আয়ুর্বেদিক নিয়ম, আয়ুর্বেদিক বিধি এবং পথ্য মেনে চলেন, কিছু আয়ুর্বেদিক ওষুধ বয়সকালে দরকার হবেই, সেগুলো যদি নিয়মিতভাবে খেতে থাকেন, তাহলে কিন্তু এইটুকুই অ্যাসিওর করতে পারি যে আপনারা শেষ দিন পর্যন্ত নিজেদের ওই হাঁটুর ওপর ভর করেই কিন্তু আপনারা মোটামুটি সমস্ত কাজকর্ম করতে পারবেন, শয্যাশায়ী হয়ে যাবেন না। বাহ, দুটো বিষয় আমরা বলে শেষ করব। সেটা হচ্ছে বিভিন্ন রকমের বাতের আছে। তো যখন আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর একটা খুব, আমরা অস্টিও আর্থ্রাইটিস নিয়ে মেনলি করলাম যে হাড়ে ক্যালসিয়ামের ডেন্সিটি কমে যাচ্ছে, ক্ষয় হচ্ছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা আমবাত বলা হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্রে, এটা কিন্তু খুব এখন পেশেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ইংরেজি ভাষায় এটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। নিজের শরীরের ইমিউনিটিটা, রোগ প্রতিরোধ ক্ষমতাতে যখন বিঘ্নিত হচ্ছে, এই ধরনের আসছে।
আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু আমরা বলছি যে আমরা যে অন্নটা গ্রহণ করছি সেটা অপক্ব অবস্থায় যখন থাকছে, পাক হচ্ছে না, হজম হচ্ছে না, হজম হচ্ছে না, সেইটা কিন্তু সেই অপক্ব অন্নরাস হজম না হওয়া, এটা বদহজমের জিনিসগুলো আমাদের ভেতরে আম সৃষ্টি করছে। এবং সেই প্রকুপিত আম, বেড়ে যাওয়া আম যখন বিভিন্ন জয়েন্টে জমছে, জয়েন্টে ফোলা, ব্যথা, গরম হয়ে যাওয়া, যেটা ইংরেজিতে ইনফ্লামেশন বলা হয়, রেডনেস থাকে, লাল হয়ে, এবং বিশেষ করে এই আঙুলের জয়েন্টগুলো, ছোট ছোট জয়েন্ট, স্মল জয়েন্টগুলো অ্যাফেক্টেড হচ্ছে, দেখলেই আমরা তখন আরএ ফ্যাক্টর এইসব টেস্টের দিকে যাই, দেখা যাচ্ছে এএসও টাইটার, আরএ ফ্যাক্টর বেশি থাকছে। এক্ষেত্রে বিভিন্ন জায়গায় মানে এমন কিছু কিছু ওষুধ তারা খাচ্ছেন যেগুলো মানে ক্যান্সার মেডিসিনের থেকে বেশি জোরালো, এই ধরনের মেডিসিন খাচ্ছে পেশেন্টরা আসছেন। কিন্তু আমকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের সেই খাদ্যাভ্যাসের উপরই জোর দিতে হবে যাতে করে আম সৃষ্টি বেশি না হয়, এবং যেটুকু জমে গেছে শরীরে সেই আমটাকে বের করে দেওয়া শরীর থেকে। হরিতকি তার মধ্যে মানে খুব গুরুত্বপূর্ণ একটা হার্বস। ত্রিফলার মধ্যে যে আমলকি, হরিতকি, বয়রা থাকে, হরিতকি পাউডার আমরা বলছি রাত্রিরে 1 চামচ বা 1.5 চামচ একটু গরম জল দিয়ে খান। প্রতিদিন খেলে দেখা যাবে যে ওই ধীরে ধীরে সেই আমটা বেরোতে থাকছে, উইদাউট কোনো জোরালো ওষুধ বা ইয়েতে। আছে অনেক রকম ওষুধ আমাদের আয়ুর্বেদ শাস্ত্রেও আছে, শুধু আমটাকে বের করে পেশেন্ট অনেক হালকা বুঝতে পারছে। যেটা আমরা কথা দিয়েছি যে আমরা ঘরযোগে কিছু বলবো, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিসে এখন বহু মানুষ ভুগছে, সেক্ষেত্রে কিন্তু এই ইয়েটা ভালো কাজ করে। ক্যাস্টর অয়েল আপনি শুনে থাকবেন, এরান্ড তেল, এডিবল এরান্ড তেল, ক্যাস্টর অয়েল পাওয়া যায়। 10 ml করে রাত্রিরে একটু গরম জলের সঙ্গে মিশিয়ে খান, খাওয়া যেতে পারে একদম খুব সুন্দর। আমরা অন্য কোনো ওষুধে না গিয়েও হালকা হালকা যখন এই স্মল জয়েন্টে ব্যথা মানে ধরে নিতে হবে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এইগুলো করে দেখুন, শুধু এতে দেখা যাচ্ছে পেশেন্ট অনেক ভালো। এবং খাওয়া দাওয়া, বারবার সেই সাত্বিক আহারের কথা বলছি, কেন আম সৃষ্টি করছে, হজম হচ্ছে না, এই খাবারগুলো বেশি বেশি আমরা যদি রোজ খেতে থাকি জয়েন্টে ব্যথা বাড়বে। আর শেষ বিষয়টা হচ্ছে গাউটি আর্থ্রাইটিস, যে ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে রক্তে, সেক্ষেত্রেও আমাদের খাদ্যাভ্যাসই আবার আসছে। কারণ সময় সীমিত, আমাদের কনক্লুড করতে হবে, আপনি কনক্লুশনে যাচ্ছেন। এই দুটো রোগ না বললে দর্শক বন্ধুদের অনেক কিছুই জানা হবে না। ইউরিক অ্যাসিডের ব্যথা, এই যে অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা, ফোলা নিয়ে পেশেন্টরা আসছে, পা ফেলতে পারছে না, গোড়ালিতে ব্যথা, কনুয়ে ব্যথা, আমরা ইউরিক অ্যাসিড করে দেখছি 7, 8, 9, 10 হয়ে যাচ্ছে। এর যে বাজারে চলতি ওষুধ আছে, আমরা নাম বলবো না, কিন্তু সেগুলো খেলে সেই ওষুধের ইয়েতে লেখা আছে যে এই ওষুধ যদি কেউ খান তার ওয়াটার ইনটেক, জল এতটা পরিমাণে খেতে হবে যাতে ইউরিন আউটপুট 1.5 লিটারের ওপর হয়, না হলে কিডনি এফেক্টেড হবে। ঠিক আছে, কেউ তো আর পরে দেখে না এটা, ওইগুলো তো ছোট ছোট করে লেখা থাকে, ঠিক আছে, কিডনি এফেক্টেড হবে, আমরা ওগুলো জানিও না। এবং আমরা জল খাই না বেশি, জলের মানে পরিমাণ আমরা অনেক কম খাই। ওই ওষুধগুলো খেয়ে দেখছি আমরা ইউরিক অ্যাসিডের অসহ্য যন্ত্রণা কমাতে গেলাম, আমার কিডনি এফেক্টেড হলো। সেক্ষেত্রে আমরা বলবো খুব জানা জিনিস যেগুলো থেকে হয়, আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলা, টমেটো একদম এড়িয়ে চলুন, যেগুলো এই শীতকালের ফল, এই সবজি সরি, তো এই শীতকালের সবজির মধ্যে টমেটো, বিনস, বরবটি, শিম, এগুলো ডিসকার্ড করতে হবে, এড়িয়ে চলতে হবে, একদম বাদ দিতে হবে। তাদের জন্য নাকি সবার জন্য? মানে না, সবার জন্য, অন্তত যারা ইউরিক অ্যাসিডের ব্যথায় বছর বছর কষ্ট পাচ্ছেন, দেখা যাবে শীতকাল এলেই ওই জায়গাগুলো ফুলে উঠছে আর ইয়ে হচ্ছে, কেন আমরা জানি না এগুলো খেলে আমাদের ব্যথা বাড়ছে। বরবটি, সিম্বি জাতীয় জিনিসগুলো পুরোপুরি অ্যাভয়েড করুন, টমেটোটা অ্যাভয়েড করুন। আর বাঙালির একটা অত্যন্ত ফেভারিটই হচ্ছে মুড়ি। তো মুড়ি তো এখন কিসে ভাজা হচ্ছে আমরা সবাই জানি, ইউরিয়ায় ভাজা হচ্ছে। আমরা একবারও খেয়াল করছি না, কারণ গ্রামের দিকে বাড়িতে ভাজা মুড়ি পাওয়া যায় না বলে চলে হচ্ছে। সেই জিনিস খেলে ইউরিক অ্যাসিড তো বাড়তে থাকবে, যার হয়নি তারও হবে খেতে খেতে। আর মুড়ি ছাড়া তো আমরা অনেকেই ভাবতে পারি না মুড়ি প্রিয় খাদ্য। তো এই জায়গাটা যদি এই কটা জিনিস আমরা অ্যাভয়েড করতে পারি, দেখা যাচ্ছে আমরা কোনো মেডিসিন না দিয়ে, বর্ডার লাইন হয়তো ইউরিক অ্যাসিড আছে 6, 6.5, 6-এর ওপর গেলেই ব্যথা আরম্ভ হয়, আমরা যেটা দেখেছি ইউরিক অ্যাসিডের রক্তে মাত্রা। তো সেই অবস্থায় যদি এই প্রিকশনগুলো মানি, সারা শীতে ওষুধই খেতে হচ্ছে না। টমেটো বাদ দিন, বিনস, বরবটি, শিম, এগুলো বাদ দিন, সুস্থ। আর মুড়িটা এইটা বলে মুড়ি অ্যাভয়েড করতে, মুড়ি আমাদের সবার জন্য এটা, মুড়িটা অ্যাভয়েডই করতে হবে।
যদি হাতে ভাজা বা যেটা আমরা দেখতে পাই গ্রাম দেশে সেরকম পিওর মুড়ি পাওয়া যায় তাহলে ঠিক আছে, আর নাহলে মুড়িটা অ্যাভয়েড করে চলাই ভালো। বাঁকুড়া পুরুলিয়া গেছিলেন মুড়ি, মুড়ি ছাড়া তো তারা সেখানকার ভাবতেই ভক্তরা হয়তো আবার মন খারাপ করতে পারে। যে গ্রামের দিকে যদি আপনার অথেন্টিক পাওয়া যায়, যদি যেখানে পাওয়া যাবে নিজেরা জানেন যেখানে ভালোভাবে ভাজা হচ্ছে এবং ইউরিয়া ইউজ করা হচ্ছে না, সেখান থেকে আনতে পারে। গুরুত্বপূর্ণ কথা আপনি আমাদের সাথে শেয়ার করলেন প্রভু। বরাবরই অত্যন্ত জ্ঞানগর্ভ বিষয় এই সমস্ত কথা আমাদের। আসলে এটা যারা অনেকের এই যে আলোচনাগুলি আমরা শেয়ার করছি, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন, এই যে ভিডিওর শেষ পর্যন্ত দেখছেন, মানে আপনি এই বিষয়ে ইন্টারেস্টেড আছেন, বা আপনার হয়তো এই রোগটা আছে, বা পরিবারে কারো আছে যার জন্য আপনি হয়তো শুনছেন, বা আপনি হয়তো ইন্টারেস্টেড নিজে থেকে সেলফ অ্যাওয়ারনেসের জন্য শুনছেন। ভালো, ধন্যবাদ আপনাকে। সবার কাছে এটা বলুন, যতক্ষণ না আমরা সমস্যায় পড়ি, ঠেকায় পড়ি, ততক্ষণ আমাদের বোধোদয় হয় না। তাই আগে থেকে বোধোদয় হলে ভালো। আমরা সবার জন্য প্রার্থনা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং তো আজকের ভিডিওতে আমরা যে মূলত আলোচনা করলাম, রিক্যাপ করে নিই। মূল বিষয় এটা বললেন প্রভু যে প্রভুদের থেকে মাতাজিদের, পুরুষ থেকে মহিলাদের এই জয়েন্ট পেইনটা বেশি হয়। 3 জন মহিলা হলে 1 জন পুরুষ, এরকম, বা আজকাল আরো বেড়ে যাচ্ছে, অর্থাৎ মহিলাদের আরো বেশি হয়। তো কেন মহিলাদের বেশি হচ্ছে এই জয়েন্ট পেইন? মাতাজিদের জয়েন্ট পেইন বেশি হচ্ছে পুরুষ প্রভুদের থেকে, এবং কিভাবে সমাধান প্রতিকার কি আজকে আলোচনা করি। শীতকালে বাড়ছে, যেটা বলুন, শীতকালে বাড়ছে, কি কি করতে হবে, কি কি সমাধান দিলেন, এখানে টিপস দিলেন এই আলোচনাতে। আপনারা দেখতে পাবেন পুরো আলোচনাতে, শুনুন, শেয়ার করুন, সবার কাছে পৌঁছে দিন।